বাংলাদেশের যে গোপালগঞ্জে হত্যাকাণ্ড হলো, বিক্ষোভ হলো, সেনাবাহিনীর যে আচরণ আমরা দেখলাম, এটি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, এটি যেমন সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আর প্রতিবেশী দেশ, বন্ধু প্রতিম দেশ ভারতে তো এটি ব্যাপকভাবেই দেখেছে ভারতের মানুষ। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ বঙ্গবন্ধুর যে জন্মভিটা, সেই ভিটা টুঙ্গিপাড়া গোপালগঞ্জে যেহেতু ঘটনাটি ঘটেছে, আর বাংলাদেশ আওয়ামী লীগের এখনকার প্রধান, বিশেষ করে সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় নেতৃত্ব সবাই ভারতে অবস্থান করছে। সে কারণেই অমলদা, আমি আপনাকে কষ্ট দিয়েছি, যুক্ত করলাম। আপনি যদি একটু বলেন যে গতকালকে যে গোপালগঞ্জে হত্যাকাণ্ড হলো, এরপরে আমরা দেখলাম আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আপনি সেটি নিয়ে স্টোরি করেছেন। এছাড়া আওয়ামী লীগের যারা আছে কলকাতায় কিংবা ভারতের বিভিন্ন জায়গায়, তারা বেশ তৎপর। তো এই যে আওয়ামী লীগের প্রতিক্রিয়া বা তৎপরতা, অন্যদিকে গোপালগঞ্জে হত্যাকাণ্ড, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে প্রথমে বলি যে বুধবার 16ই জুলাই গোপালগঞ্জে বড় ঘটনা ঘটছে এবং একটা অশান্তি হবে, এই মর্মে আমি রবিবার দিন বা সোমবার, এই দুদিনের মধ্যে যে কোনো একদিন আমি একটা বড় খবর আমি লিখেছিলাম। আমার কাছে বেশ কিছু সূত্র থেকে খবর ছিল, আওয়ামী লীগেরও একটা টপ লেভেল থেকে খবর ছিল, যদিও সেই টপ লেভেলের কোনো নেতাই কলকাতায় অবস্থান করছেন না, এটাও আমি আপনাকে বলছি। কিন্তু তিনি খুব টপ লেভেল লিডার, খুব বেশি প্রকাশ্যে আসেন না, কিন্তু দলের প্রভূত খবরাখবর রাখেন। সেকেন্ড হচ্ছে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে আমি সেই খবরগুলোকে মানে খোঁজ খবর করি, তাতে আমি যেটা বুঝতে পারি যে একটা কিছু ঘটতে চলেছে। এবং কি না, সেটা হচ্ছে যে শেখ মুজিবের যে মাজার, যেটা গত বছর 5 আগস্ট একটা এরকম চেষ্টা হয়েছিল, তারপরেও একবার চেষ্টা করা হচ্ছে, এইটা জানতে পেরে আওয়ামী লীগ তার মানে সংগঠনগতভাবে দলকে সতর্ক করেছিল। সেটা ছিল যে বিভিন্ন উগ্রবাদী সংগঠন তারা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার আশপাশে বিভিন্ন বাড়িতে এসে তারা আশ্রয় নেবে। মানে এটা শুরু হবে একেবারে খুলনা, যশোর, বরিশাল হয়ে বিভিন্ন অংশে তারা বাইরে থেকে আসবে, একেবারে জঙ্গি ক্যাডার, তারা আশ্রয় নেবে, তারা এরোর বাড়িতে থাকবে, রাত কাটাবে, দিন কাটাবে। তারপর হুইসেল বাজলে, অর্থাৎ তাদেরকে ইশারা করলে তারা ওইখানে গিয়ে ওটাকে ভাঙচুর করে দেবে। অর্থাৎ ওই সময় পুলিশের নিরাপত্তার ঘেরাটোপ কম থাকবে বা কিছু এইরকম। আমি তখনও এই স্টোরিটা লিখেছিলাম এবং তারপরে যেটা হয় যে বাংলাদেশ সরকার সেটা স্বীকার না করলেও বাংলাদেশ সরকার কিন্তু ওখানে সেনা প্ল্যাটুনের সংখ্যা বাড়িয়েছিল। অর্থাৎ মানে মুজিবের সমাধিসৌধের ওখানে সেনাবাহিনীর নিরাপত্তা বাড়ানো হয়েছিল। তো এবারের যে ঘটনাটাতে যেটা হয় যে গত মঙ্গলবার রাতেও রাত 9টা সাড়ে 9টার সময় আমাকে আওয়ামী লীগের একজন নেতা, যিনি ভারতে অবস্থান করছেন বলে আমি শুনেছি, তিনি আমাকে ফোন করে বলেন যে, এবং তিনি মোটামুটি একটা সংশয় প্রকাশ করেন যে আদৌ এরকম কিছু হচ্ছে কিনা। তো আমি বলেছিলাম যে না হলে ভালো, কিন্তু এরকম কিছু হতে পারে এরকম খবর আমার কাছে আছে এবং আওয়ামী লীগ খুব জোরালো রকম মানে দেবে, প্রতিরোধ করবে, এই সংবাদও আমার কাছে আছে। ইত্যবসরে আমি আওয়ামী লীগের গোপালগঞ্জের একজন নেতা, তার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি, তার নাম SM নজরুল ইসলাম। তিনি খুব সাহসিকতার সঙ্গে উনি বলেন যে আমি গোপালগঞ্জে অবস্থান করছি এবং আপনি আপনার প্রোগ্রামে আমি যে গোপালগঞ্জে আছি এটা আপনি মেনশনও করতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি ঝুঁকিটা নিচ্ছি। কিন্তু তিনি আমাকে বলেন যে যদি বুধবার কি কি হলে পরে তারা কিভাবে রিয়াক্ট করবেন, এই সমস্ত কথা উনি বলেন। সেই ভিডিওটাও খুব ভাইরাল হয়েছে।
তিনি খুব গুছিয়ে কথা বলতে পারেন। যাই হোক, তো যেটা বলার যে গতকাল যে ঘটনাটা ঘটেছে এটাকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে একটু একটু বিশদে বলতে হবে। আমি কি সেইভাবেই বলবো বিষয়টা? জি, জি বলুন। আপনি একটু আপনার মোবাইলের ক্যামেরাটা যদি আপনি একটু সামনে আপনার একটু উপরটা বেশি ফাঁকা আছে। হ্যাঁ, এবার তো আগের চেয়ে জি বলুন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমত একটা সংঘাতের জায়গা জাতীয় নাগরিক পার্টির তরফেই করা হয়েছে, যেটাকে আড়াল করার চেষ্টা করলো ইউনূস গভর্নমেন্ট গতকাল রাতে, যে তারা একটা তাদের রাজনৈতিক কর্মসূচি, দেখুন রাজনৈতিক কর্মসূচিটা নিয়ে কোনো সমস্যা ছিল না, তারা গোটা দেশ পরিক্রমা করছে, পদযাত্রা করছে, বাট ইন কেস অফ গোপালগঞ্জ তারা কিন্তু নাম দিয়েছিল যে মার্চ টু গোপালগঞ্জ। এই মার্চ টু ঢাকা, যেটা 2024-এর 3রা আগস্ট ডাক দেওয়া হয়েছিল মার্চ টু ঢাকা, তার পরিণতি আমরা জানি। বা 4 ফেব্রুয়ারি 2025 মার্চ টু ধানমন্ডি 32 এই ডাক দেওয়া হয়েছিল, তার পরিণতি আমরা জানি। স্বভাবতই যখন এনসিপি তাদের গোটা দেশের যে জাতীয় কর্মসূচি তার নাম ছিল হচ্ছে যে মানে জুলাই বিপ্লবের পদযাত্রা, উদযাপন পদযাত্রা, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে তারা নাম দিয়েছিল মার্চ টু গোপালগঞ্জ। স্বভাবতই আওয়ামী লীগ, তার যুবলীগ, আরো যারা যারা আছে, ছাত্রলীগ, তারা তাদের মতো করে প্রস্তুতি ওখানে নিয়েছে। একথাও ঠিক যে গোপালগঞ্জটা 5ই আগস্টের পরেও আওয়ামী লীগেরই মুক্তাঞ্চল হিসেবে আছে এখনো পর্যন্ত। ওখানে অন্যান্য দল মানে অন্যান্য দলের সাপোর্টার নেই একথা আমি বলবো না, কিন্তু তারা আর 5টা জায়গায় যে দাদাগিরিটা করে যাচ্ছে সেটা গোপালগঞ্জে তারা সেভাবে করতে পারছে না। এখন গতকাল যে ঘটনাটা ঘটলো, যে যখন ঘোষণা দেওয়াই আছে যে মার্চ টু গোপালগঞ্জ, স্বভাবতই সকাল থেকেই লোকেরা এইটাকে আটকানোর জন্য নেমে পড়েছিল এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর করা, ইউএনওর গাড়ি ভাঙচুর করা, তারপর জাতীয় নাগরিক পার্টির অফিস ভাঙচুর করা। এই ভাঙচুরটা কখন হলো এটাও কিন্তু জানা দরকার অনেকেই, যেহেতু একটা ইনসিডেন্ট যখন সারাদিন ধরে ঘটে তখন অনেক কিছু, অনেক পয়েন্টস আড়ালে চলে যায়। ভাঙচুরটা হয়েছে তখন যখন সার্জিস আলম একটা পোস্ট দেয় যে বিভিন্ন জায়গা থেকে তিনি গোপালগঞ্জের মানুষের গোপালগঞ্জের দিকে আসতে একটা কল দিয়ে দেন দুপুরবেলা, বিফোর দে লেফট ফ্রম বরিশাল। তো এই যে কলটা দেওয়া হয় এটার প্রতিক্রিয়াতে এই ভাঙচুরের ঘটনাটি ঘটে। লক্ষণীয় হচ্ছে যে 2024-এর 5 আগস্ট এবং তার পূর্ববর্তী সময়তে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা এবং তারা তাদের যে ভূমিকা, তো শুধুমাত্র ওই পার্টিকুলার রাজনৈতিক পর্বের জন্য চিহ্নিত হতে পারে না, ভূমিকাটা পার্মানেন্ট। একটা সেনা দলের নীতি আদর্শ এটা পার্মানেন্ট। আপনি সবসময় বলেছেন যে আপনি জনগণের পাশে থাকবেন এবং আপনি এইভাবে গুলি চালিয়ে মানুষ মারতে পারবেন না। কিন্তু গতকাল যেটা দেখা গেল যে সেনাকর্তাকে বলতে শোনা যাচ্ছে যে ইয়ে করে মারো, মানে শরীর লক্ষ্য করে মারো, অর্থাৎ শূন্যে গুলি ছুড়ে গুলি নষ্ট করো না, ওইভাবে মারো, দেহ লক্ষ্য করে মারো। এখন একটা সেনাবাহিনী তার দেশের মানুষের বিরুদ্ধে যদি এইভাবে যুদ্ধ ঘোষণা করে, দেখুন ভারতবর্ষ সেনাবাহিনীর গুলিতে ভারতীয় মারা যায়, কিন্তু সেই ভারতীয় হচ্ছে জঙ্গি। যেমন কাশ্মীরে অনেক ভারতীয় জঙ্গি মারা যায় সেনাবাহিনীর গুলিতে, সে জঙ্গি, এক্সট্রিমিস্ট, সে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের দেশে উত্তর পূর্বে একটা সময়তে এই ঘটনা ছিল যে অনেক জঙ্গি গোষ্ঠীকে তাকে দমন করার জন্য সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতাও দেওয়া আছে, একটা আইনও আছে আমাদের দেশে, আফস্পা বলে একটা আইন আছে, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেখানে সেনাবাহিনী পুলিশের মতনই তার ম্যাজিস্টেরিয়াল পাওয়ার আছে, তারা গুলি চালাতে পারে, সব পারে।
কিন্তু সে তো একটা উগ্রবাদী বিয়েতে একটা রাজনৈতিক শক্তি, তাদেরকে দমনের জন্য আপনি, কারণ সেনাবাহিনীর হাতে কিন্তু টিয়ার গ্যাস থাকে না, পুলিশের সঙ্গে কিন্তু এইখানে হচ্ছে ফারাক। পুলিশের গুলি চালনার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি প্রথমে ধাক্কাধাক্কি করে আটকানোর চেষ্টা করবেন, লাঠিচার্জ করবেন, টিয়ার গ্যাস ছুড়বেন, শূন্যে গুলি ছুড়বেন, তার আগে মাইকিং করবেন, তারপরে গুলি করবেন। সেখানেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যেন জীবনহানি না হয়। মারণাস্ত্র ব্যবহারটা কিন্তু মূল কথা নয়। যে বিতর্কটা হাসিনার ক্ষেত্রে বলা হচ্ছে যে মারণাস্ত্র ব্যবহার করতে বলেছে, এটা ঠিক কথা, কিন্তু মারণাস্ত্র ব্যবহার করা মানে কিন্তু মানুষ মেরে ফেলার জন্য নয়। আমি যদি ধরেও নিই যে উনি বলেছিলেন যে মারণাস্ত্র ব্যবহার করো, এই মারণাস্ত্র অর্থাৎ বন্দুক দিয়ে গুলি করে আপনি মানুষকে ইনজোর্ডও করতে পারেন। পুলিশের ক্ষেত্রে অলিখিত একটা নির্দেশ আছে, যখন পুলিশকে এগুলো শেখানো হয় তখন এটা শেখানো হয় যে হাঁটু বা হাঁটুর নিচে, বড় জোর কোমরের নিচে গুলি করতে, অর্থাৎ প্রাণে যেন সে মরে না, প্রাণটা যেন না যায়। কিন্তু এখানে সেনাবাহিনী সেটা করেনি, এই একটা ঘটনা। এখন এইটা সবাই দেখলো যে সেনাবাহিনী ভারত মানে ইয়েতে কি ভূমিকা তার এই গত 8-9 মাসে, যে ভূমিকাটা যে কোনো রাজনীতিবিদকেও কিন্তু ছাপিয়ে যাবে। মানে ওয়াকারুজ্জামানের যে ভূমিকা, মানে রাজনীতিবিদদের যে একটা বহুরূপী চরিত্র থাকে, আজ যেটাকে সাদা বলছে, পরের দিন ওটাকে বলছে কালো, তারপরের দিন বলছে গোলাপি। এই ভদ্রলোক তো গত 9 মাস ধরে মোহাম্মদ ইউনুস না যত অভিনয় করেছেন, তার থেকে বেশি করেছেন হচ্ছে ওয়াকারুজ্জামান, তার থেকে উনি বেশি করেছেন। উনি যদি আমাকে যদি বলেন, তাহলে বাংলাদেশবাসীর সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা প্রহসনের নাটক করেছেন হচ্ছে ওয়াকারুজ্জামান। কারণ লাইভে দেখা গেছে, আমিও দেখেছি, আমার কাছেও অনেকগুলি চ্যানেল একসঙ্গে খোলা ছিল, আমি দেখছিলাম যে এমন পরিস্থিতি কিন্তু গোপালগঞ্জে ছিল না যেখানে আপনাকে নির্বিচারে গুলি চালিয়ে এতগুলি লোককে আহত করতে হবে বা মানুষ মারতে হবে। এই সিচুয়েশন ছিল না। এই সিচুয়েশন পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস দিয়েই মোকাবিলা করা যেত। কিছু ককটেল নিয়ে ফাটছিল, এটা তো বাংলাদেশে খুব আকছার হয়ে গেছে। আমাদের এখানে ওই দীপাবলির রাতে যেরকম চকোলেট বোমা ফাটে, যেখানে লোকেরা বাজি ফাটায়, ওই রকম। ওইটা তো খুব বড় কিছু ব্যাপার নয়। বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনীর কাছে ওইটা খুব বড় মানে সিকিউরিটি থ্রেট নয়। যে থ্রেটটা ছিল সেইটা মোকাবিলা করার জন্য লাঠি এবং টিয়ার গ্যাসই যথেষ্ট ছিল। সেনাবাহিনী অতি উৎসাহ নিয়ে মানুষ মারবে বলেই, একটা জবাব তাদের দেবে বলেই, দমন করবে বলেই গুলিটা চালিয়েছে। এটা যদি একটা আন্তর্জাতিক স্তরে তদন্ত হয়, কারণ বাংলাদেশে তো রাষ্ট্রীয় নিপীড়ন একটা আন্তর্জাতিক ইস্যু হয়েছে, শেখ হাসিনা জমানার বিরুদ্ধে করেছে, রাষ্ট্রসংঘ তদন্ত করেছে, তাহলে রাষ্ট্রসংঘের লোক এখন এসে ইয়ে করুক যে এই গুলি চালনাটা কতটা ন্যায্য হয়েছে, এটা তারা বিচার করুক। কেন গুলি চালাতে হলো, কে অর্ডার দিল গুলি চালানোর। আমি একটা ছবিও দেখেছি যে পুলিশ কন্ট্রোল রুমে বসে আছেন দুজন উপদেষ্টা, আমি এই ছবিও দেখেছি। বলুন। না, আমি আপনার এই প্রসঙ্গে একটু অ্যাড করতে চাই। গত বছর জুলাই আগস্টের যে ঘটনাগুলো ঘটলো, এরপরে মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক তিনি বলেছেন যে সেনাবাহিনীকে তিনি ফোন দিয়ে বলেছেন যাতে মানবাধিকার লঙ্ঘন না হয়, তারা যেন সরকারকে সাপোর্ট না করে। তো এখন গতকালকের যে ঘটনা, সেইটা কি মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে হিসেবে এই আন্তর্জাতিক 100 ভাগ পরে, কারণ আপনি সেনাবাহিনী কন্ট্রোল করতে নেমেছে, গুলি সে চালাতেই পারে, এটা নিয়ে প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে গুলি চালানোর জন্য আপনাকে কিন্তু আপনি জবাবদিহি করতে বাধ্য। বাংলাদেশে গতকাল গোপালগঞ্জে যা ঘটনা ঘটছিল, যারা টেলিভিশনে মানে ধারাবাহিকভাবে দেখেছেন ঘন্টার পর ঘন্টা, তারা এটা উপলব্ধি করবেন যে গতকালের পরিস্থিতি কিন্তু 5 আগস্ট পূর্ববর্তী বা 16ই জুলাই 17ই জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত 2024-এর যে পরিস্থিতি বাংলাদেশের ছিল, সেই পরিস্থিতি গোপালগঞ্জে ছিল না।
যদি তাই থাকতো তাহলে পুলিশ বাহিনী কেন অগ্রভাগে এসে তারা কেন অ্যাকশন নিল না? এটা তো খুব বড় প্রশ্ন। কারণ ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করাটা তো পুলিশের কাজ, এবং সেনাবাহিনী হচ্ছে পুলিশের তারা কাজ করে ল অ্যান্ড অর্ডার। আমাদের দেশেও নিয়ম তাই। এবং আমাদের দেশ বলে না, এটা তো এগুলো সবই তো ব্রিটিশ আমলের যে ফৌজদারি দণ্ডবিধি তার মধ্যেই বলা আছে। কিন্তু সেনাবাহিনী কারোর কথা কিছু শুনে ঠুনেনি, তারা মানে এলোপাতারি গুলি চালিয়ে মানুষ মেরেছে। শেখ হাসিনা গতকাল বেশি রাতে একটা ভিডিও বার্তাতে এই প্রশ্নটা তুলেওছেন। উনি এর আগেও একবার সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে রাষ্ট্রসংঘের পিসকিপিং ফোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর যোগদান নিয়ে বড় প্রশ্ন উঠে যেতে পারে, তারা যেভাবে দেশের মানুষকে খুন করছে বা মানুষ খুনে এতদিন তারা ছিল নীরব দর্শক। মব লিঞ্চিংয়েও আপনি দেখবেন দু এক জায়গায় পুলিশ গেছে, সেনাবাহিনী মব লিঞ্চিং আটকাচ্ছে, এরকম আপনি দেখবেন না। মানে এই যে সেনাবাহিনীকে কেন ময়দানে রেখে দেওয়া হয়েছে, এই যে সে কি রোল প্লে করছে, এরও কিন্তু একটা বিশদ অ্যানালিসিস আর পোস্টমর্টেম হওয়া উচিত আমার মনে হয়। এখন এইটা হয়েছে, ফলে আমার যেটা মনে হয় যে রাষ্ট্রসংঘ যারা বাংলাদেশে এর আগে সরকারের অনুরোধে এসে তদন্ত করে গেছে, এখন তাদের উচিত যে আন্তর্জাতিকভাবে যখন ঘটনাটা নিয়ে এত হইচই হচ্ছে, কারণ গ্লোবাল মিডিয়া তারা সবাই এই জিনিসটা দেখিয়েছে, এমনকি যে আল জাজিরা যারা একটা কথিত আওয়ামী লীগ সরকারের বিরোধিতার মানে লেভেল তাদের গায়ে লেগে আছে, তারাও কিন্তু তাদের কভারেজে সেভারাল কোশ্চেন তুলেছে এগেনস্ট বাংলাদেশ আর্মি, তার যে অ্যাকশন, গতকালের অ্যাকশন। সো আমার মনে হয় যে রাষ্ট্রসংঘের নীতিগত কারণে এই ঘটনার তদন্ত তাদের করা উচিত, এটা আমার মনে হয়। যে আপনারা, আমরা দেখি বাংলাদেশে এই ধরনের বড় কোনো ঘটনা ঘটলে তখন বন্ধু প্রতিম দেশ হিসেবে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত কোনো একটা স্টেটমেন্ট দেয়, এবং ভারতের সরকার এবং মানুষের দুভাবেই এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। এখন পর্যন্ত ভারত সরকারের দিক থেকে কি কোনো প্রতিক্রিয়া আছে, বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি? না, মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখুন, বাংলাদেশের খবরাখবর এখন পশ্চিমবঙ্গের সংবাদপত্রে, আসাম, মেঘালয়, ত্রিপুরার সংবাদপত্র, অ্যাডজাসেন্ট স্টেট অনেক বেশি আসে, কিন্তু গতকাল অল ইন্ডিয়াতে সমস্ত মিডিয়াই এটা কভার করেছে, এবং সকলেরই কিন্তু এই বিষয়টা নিয়ে একটা বিস্ময় প্রকাশ করেছে যে এমন কি ঘটছিল যেখানে এতগুলি লোক গুলিবিদ্ধ হলো। আপনি দেখবেন যে যদি এই যে সেনাবাহিনী যে বিপাকে পড়েছে তার একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। বাংলাদেশ পুলিশের যে রিপোর্ট, সেই রিপোর্টটা প্রধান উপদেষ্টার যে এক্স হ্যান্ডেল থেকে আজকে এটা প্রকাশ করা হয়েছে। আপনি বাংলাদেশের সরকারের প্রধান প্রেস সচিবের ফেসবুক পোস্টেও সেই লেখাটি পাবেন। বাংলাতে একটা রিপোর্ট 12-14টা পয়েন্ট লেখা হয়েছে, সেখানে আপনি দেখবেন সংঘর্ষে 4 জন নিহত হয়েছে বলা আছে। তারা যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এই কথাটিও তারা লেখেনি। তারা যে সেনাবাহিনীর গুলিতে মারা গেছে এটাও তারা কিন্তু বিবৃতিতে লেখেনি। অর্থাৎ সরকারকে দেওয়া রিপোর্টের মধ্যেও সেনাবাহিনীর ভূমিকার কথাটাকে আড়াল করা হয়েছে। অর্থাৎ সেনাবাহিনী বুঝে গেছে যে এই রিপোর্টগুলি নিয়ে আন্তর্জাতিক স্তরে অনেক রকম প্রশ্ন উঠবে, ফলে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশের রিপোর্টটা তখন ভাইটাল। পুলিশ রিপোর্টে কিন্তু তাহলে কে মারলো সংঘর্ষে তাহলে কি লোকগুলো পুলিশের ঘুষিতে মরেছে, সেনাবাহিনীর লাঠিতে মরেছে? যদি তাই হয়ে থাকে তাহলে তো আরো মর্মান্তিক। সেনাবাহিনীর প্রকাশ্য রাস্তায় লোককে পিটিয়ে হত্যা করছে, তাই কি হয়েছে? তা তো হয়নি, গুলিবিদ্ধ হয়ে মরেছে। এবং দেহগুলো দ্রুত সৎকার করা, দাফন করা, দাহ করা সমস্তটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে। এবং এই যে কথা বলা হচ্ছে যে দেহগুলি ময়না তদন্ত না করিয়ে বাড়ির লোক নিয়ে গেছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বাড়ির লোককে চাপ দেওয়া হয়েছে যে কোনো ময়না তদন্ত হবে না, বডিগুলো গোপালগঞ্জ মেডিকেল কলেজ বা হাসপাতালে রাখা আছে, ওখান থেকে নিয়ে যেতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিতে হবে, এবং সেগুলো দাহ করে দিতে, দাফন করে দিতে হবে। এখন আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত যে এই দেহ তুলে ময়না তদন্ত করার ব্যবস্থা করানো, তার প্রভিশন আছে করানো।
কারণ সেনাবাহিনী তো বুঝে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, তারা তো বুঝে গেছে যে তারা এক্সেস করেছে, ফলে তারা বাড়ির লোককে বাধ্য করেছে তারা দ্রুত বডিগুলোকে দিয়ে করা, এবং তারাই এটা মানে ইয়ে করতে দেয়নি, কি বলে আপনার তদন্ত করতে দেয়নি, মানে তদন্ত। তার কারণ হচ্ছে যে তাহলে তো বেরোবে যে কার বুলেটে মারা গেছে, ফলে এটা তারা করতে দেয়নি। ফলে সেনাবাহিনী যে ভয় পেয়ে গেছে এটা নিয়েও কোনো সন্দেহ নেই। আপনি পুলিশকেও চাপ দিয়ে তারা এই রিপোর্টটা করিয়েছে, এবং আপনি দেখবেন নর্মালি পুলিশের এই রিপোর্টগুলো হয় সিক্রেট রিপোর্ট, অথচ সেই রিপোর্টটা প্রধান উপদেষ্টা পাবলিকের কাছে পেশ করে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন, এবং সমস্ত মিডিয়াতে তা সেটা প্রকাশ মানে খবর করা হয়েছে। কেন করা হচ্ছে? যে সেই রিপোর্টে দেখানো হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে কিছু হয়নি। এখান থেকেই তো বোঝা যায় যে সেনাবাহিনী কালকে কি রোলটা প্লে করেছে। অনেকদিন ধরে আওয়ামী লীগ সেনাবাহিনীকে তারা মনে করছিল যে সেনাবাহিনীর একটা কোনো ভূমিকার কারণে তারা হয়তো একটা জায়গা ফিরে পাবে বা কিছু হবে। যেমন শেখ হাসিনা তো কখনো মানে সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলেননি। কখনো কখনো কোনো একজন নেতা খুব আলটপকা আলগা দু এক কথা বলেছেন, কিন্তু আমার ধারণা এটা দলগতভাবেই একটা সিদ্ধান্ত ছিল যে তারা সেনাবাহিনীকে কাঠগড়ায় তুলবে না। কিন্তু গতকাল সেনাবাহিনী সম্পর্কে কিন্তু শেখ হাসিনা প্রথম উনি মুখ খুলেছেন ওনার ভিডিও বার্তায়, যেখানে উনি কিন্তু সরাসরি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন হতে পারে যে ওনাকে এবং ওনার বোনকে কি বলে ওয়াকারুজ্জামান তার প্রাণ রক্ষা করেছিলেন। ওয়াকারুজ্জামান ওনাদের পরিবারের আত্মীয়, এখন সেই আত্মীয়তার কারণে ওয়াকারুজ্জামান শেখ হাসিনা মানে আর শেখ রেহানা প্রাণ রক্ষা করেছিলেন কিনা বলতে পারবো না, কিন্তু সেনাপ্রধান হিসেবে এটা তিনি করেছিলেন, তার জন্য তিনি কিছু গালমন্দ শুনেওছেন। অনেকেই দেশের সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন যে কেন উনি শেখ হাসিনাকে ভারতে যেতে দিলেন, বাংলাদেশ সরকারের বিমানে করে কেন যেতে দিলেন, এসব প্রশ্ন উঠেছে। এখন হাসিনার হয়তো সেই কৃতজ্ঞতার জায়গা থেকেও উনি অপেক্ষা করছিলেন, বা ওরা হয়তো মনে করছিল যে উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট কিছু একটা করবে। কিন্তু আমার কাছে যা খবর, বাংলাদেশ সেনাবাহিনীতে এখন এই মুহূর্তে প্রায় 35-40% উগ্র মানে অফিসার আছে, যারা ইডিওলজিক্যালি জামাত এবং এই জাতীয় মানে ইসলামিক র্যাডিক্যাল ফোর্সের দ্বারা প্রভাবিত। যে কোনো জায়গাতেই মুক্তিযুদ্ধ মানে পন্থী শক্তিকে তারা শুধুমাত্র আইনের মানে পথে তাদেরকে দমন করবে তা নয়, তারা নিপীড়ন নির্যাতন করে মানবাধিকার হরণ করে তারা দমন করবে। মানে আইনের পথে দমন মানে তো গ্রেপ্তার করে এনে জেলে আদালতে তোলা তারপর জেলে পাঠিয়ে দেওয়া, এটা তারা করবে না। গতকাল আপনি দেখবেন যে একটা গুলিবিদ্ধ লোককে, এটা এটা গোটা পৃথিবীতে একই নিয়ম যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি গুলিবিদ্ধ হয় কেউ, পুলিশেরই কাজ বা সেনাবাহিনীর কাজ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। এই জন্যে অ্যাম্বুলেন্স রেডি রাখতে হয়, এগুলো কতগুলো নিয়ম আছে, এবং সেই অ্যাম্বুলেন্সের মধ্যেও কিছু জীবনদায়ী ওষুধ, জীবনদায়ী ইঞ্জেকশন, নার্স, ডাক্তার এসব রাখতে হয়। এগুলো তদন্ত হওয়া উচিত যে গতকাল গোপালগঞ্জে এগুলির ব্যবস্থা ছিল কিনা। সেনাবাহিনী দেখা যাচ্ছে যে গুলিবিদ্ধ একটা লোককে লাথি মারছে, তার বুকের ওপরে পা দিয়ে ডলছে। এখন এগুলোর যদি তদন্ত না হয় তাহলে পরিণামটা কিন্তু শুধু আওয়ামী লীগের ক্ষতি হবে না, একটা জাতি নৃশংস হয়ে উঠবে ক্রমশ। একটা জাতি ক্রমশ নৃশংস হয়ে উঠবে যখন হিংসাটা জলভাত হয়ে যাবে এইরকম ভাবে। তখন কিন্তু সেনাবাহিনী মনে করবে আমার কাজ হচ্ছে গুলি করে মানুষ মেরে দেওয়া, পুলিশ মনে করবে আমার কাজ হচ্ছে পিটিয়ে হত্যা করা। এগুলো তাদের কাজ নয়। কিন্তু নাগরিককে হত্যা করা তার কাজ না। নাগরিককে সে যদি চরম অপরাধী হয়, দেশদ্রোহী, দেশ বিরোধী হয় এবং প্রচুর ইয়ে করে, আপনি তখনই একমাত্র লেথাল ওয়েপন ব্যবহার করে তাকে, তাও চেষ্টা করতে হয়। সবসময় বলে যে প্রাণে মেরে ফেলাটা কোনো কাজের কথা নয়। যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে তাকে তার বিচার করা যাবে, তাকে আদালতে হাজির করা যাবে, এবং সেখান থেকে তার চক্রের সঙ্গে কারা কারা জড়িত তাদেরকেও জানা যাবে। যে কারণে আমাদের মুম্বাই হামলার সময় পাকিস্তানের একমাত্র আসামি ক্রিমিনাল হচ্ছে আফজল কাসব, তাকে মানে তার জন্যে ভারতের 2-3 জন নিরাপত্তা রক্ষীকে প্রাণ দিতে হয়েছে। কিন্তু ওপরতলা থেকে ইনস্ট্রাকশন ছিল যে আফজল কাসবকে মেরে ফেলা যাবে না, ওকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ
তাহলেই আমি প্রমাণ করতে পারবো যেটা পেছনে পাকিস্তানের ইয়ে আছে। সো আইন রক্ষাকারী বাহিনীকেও কিন্তু তাই বলা আছে, জেনারেল ইনস্ট্রাকশন হচ্ছে তাই, প্রাণে মেরে ফেলাটা তাদের কাজ না। ফলে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল যেটা করেছে সেটা আমার মনে হয় যে, এবং এখানে আমি এটাও বলবো যে রাজনৈতিক কারণেই আওয়ামী লীগ বিরোধী সমস্ত শক্তি ইনক্লুডিং বিএনপি, তারা সবাই মিলে খুব মানে মানে আওয়ামী লীগের বা ছাত্রলীগের মানে তারা নিষিদ্ধ এই কথাটাকে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে যে যে হাজার হাজার মানুষ গতকাল নেমেছিলেন তারা কি সবাই ছাত্রলীগ করে, তারা কি সবাই আওয়ামী লীগ করে, তারা কি সবাই নিষিদ্ধ মানুষ? তারা তো নিষিদ্ধ মানুষ নয়, তারা তো নিষিদ্ধ মানুষ নয়, তারা তো শেখ মুজিবুর রহমানের মাজার রক্ষা করার জন্য পথে নেমেছিল। তার মধ্যে অপরাধ কোথায়? তিনি জাতির পিতা, তিনি দেশ স্বাধীন করার প্রধান কারিগর, তার মাজারের উপর হামলা হতে পারে? নাহিদ ইসলাম তো আগের দিন বক্তৃতা করে এটাই বলেছিলেন যে ফ্যাসিবাদের যে ইয়েটা মানে রয়েছে যে স্থাপনা, সেই স্থাপনাটাকেও আমরা এবার নির্মূল করে দেব। উনি তো বলেছিলেন। এটার কথার মানে তো হচ্ছে যে ওনারা এই মাজার আক্রমণ করবেন ঠিক করেছিলেন। সো যে মানুষ পথে নেমেছিল তাদেরকে আপনি কি করে হত্যা করতে পারেন? আপনি কি করে তাদের উপর নির্বাচনে গুলি চালাতে পারেন? আমার মনে হয় যে তদন্ত যদি এখন রাজনৈতিক দলের যে প্রসঙ্গটা বলছিলাম, এটা তারা একটা চূড়ান্ত মূর্খামি করছে। তার কারণ এই বিএনপির ওপরেও কিন্তু এই একই কায়দা আসবে। বিএনপি এটা বুঝতে পারছে না। যখন এটা একটা সংস্কৃতিতে পরিণত হয় তখন এটা কেউ রক্ষা পাবে এখান থেকে। বিএনপির যেটা উচিত ছিল বলা যে এটাকে কেন সরকার ট্যাকেল করতে পারলো না ভালো করে, তারা এটা বলেছে কিন্তু এটা তাদের মেন কথা নয়। তাদের মেন কথা হচ্ছে আওয়ামী লীগ অন্যায় করেছে, কেন বেআইনি ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ পথে নামবে। সো দিস ক্যানট বি দ্য আর্গুমেন্ট। আর্গুমেন্ট হচ্ছে যে একটা রাষ্ট্রীয় বাহিনীর হাতে এতগুলো লোক মারা গেছে, এটাই তো বলা উচিত ছিল যে আপনি মানুষ না মেরে বা পরিস্থিতি কেন ট্যাকেল করতে পারলেন না। তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনার কি ফারাক আছে? বিএনপির তো এই প্রশ্নটা তোলা উচিত ছিল, অন্য পার্টিগুলোর তো এই প্রশ্নটা তোলা উচিত ছিল। আমি আপনাকে বলছি বাংলাদেশে একটা সার্বিক অবক্ষয় দেখা দিয়েছে যে কোনটাতে কি বলা উচিত এই ধ্যান ধারণা, এই এগুলোও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হারিয়ে ফেলছে তাদের এই তীব্র দলীয় বিদ্বেষের কারণে। যে আমি আসছি, এই যে আপনিও বললেন এবং আপনি আপনার দেওয়ালেও আপনি এটা পাবলিশ করেছেন যে শেখ হাসিনা গতকালকে শেষ রাত্র বা মধ্যরাত্রের সময় যে একটি অডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি প্রতিরোধের ডাক দিয়েছেন, সবাইকে ঘর থেকে বেরিয়ে আসা, আর ঘরে থাকার সময় নাই, এই কথা বলেছেন। যার যা কিছু আছে তা নিয়ে জনযুদ্ধের কথা বলেছেন, যেটাকে আমরা বলি জনযুদ্ধ। জি, এখন এই যে তার ডাক দেয়া, এই ডাককে, এবং তিনি পাশাপাশি অন্যদেরকেও, আন্তর্জাতিক মহলকেও একটু এক ধরনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের দিকে নজর রাখতে। বাংলাদেশেরও প্রগতিশীল শক্তিকে উনি একই আহ্বান জানিয়েছেন। জি, এখন আওয়ামী লীগের বৃত্তের বাইরের মানুষকে উনি একই অনুরোধ করেছেন। জি, এখন এই ক্ষেত্রে শেখ হাসিনার এই যে প্রতিক্রিয়া, এই যে অবস্থান, এটিকে ভারত সরকার কিভাবে নিতে পারে? না দেখুন, ভারত সরকার আগামীকাল শুক্রবার যে সাপ্তাহিক ব্রিফিং, আমার ধারণা সেখানে এই প্রসঙ্গটি উঠবে। এখন গতকাল সরকার যে প্রতিক্রিয়া দেয়নি, এটার একটা অন্য দিক আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা দেশের ল অ্যান্ড অর্ডার জনিত অভ্যন্তরীণ বিষয়ে প্রতিটি ঘটনাতেই যদি আপনি প্রতিক্রিয়া দেন তাহলে সেটা হস্তক্ষেপ হয়ে যায়। ভারত সরকারকে আবার এটাও কিন্তু মাথায় রাখতে হয় যে এটা বাংলাদেশের রাজধানীতে হয়নি, এটা একটা দুটো রাজনৈতিক শক্তির মধ্যে গোলমাল হচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করছে। ভারত সরকার তো প্রতি পদে পদে বাংলাদেশ সরকারকে পরামর্শ দেবে না। ভারত সরকার যেটা মনে করে যে ভারতের জন্য ক্ষতিকর এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর, উপমহাদেশের জন্য ক্ষতিকর, সেই নিয়ে কিছু সতর্কবার্তা এবং কিছু পরামর্শ তারা বিভিন্ন সময় দিয়ে থাকে। আমার ধারণা এই ঘটনাটা নিয়ে আগামীকালের রুটিন যে সাংবাদিক বৈঠক আছে সেইখানে হয়তো অফিসিয়াল স্টেটমেন্ট একটা দেবে, কিন্তু যা কিছু ঘটলো সবেতেই যদি ভারত সরকার প্রতিক্রিয়া দিয়ে দেয় তাহলে কিন্তু সেটাও আবার প্রতিবেশী সুলভ হয় না।
ফলে এটাও ভারত সরকারকে বিবেচনায় রেখেই সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে। ফলে গতকাল তারা দেয়নি, কিন্তু আগামী দিনে দেবে না তার কোনো মানে নেই। আগামী দিনে দিতেই পারে, আমার ধারণা দেবে। আমার ধারণা দেবে। তার কারণ হচ্ছে যে এখানে শেখ মুজিবের মাজার ভাঙার যে মানে কথা বা প্রচার হয়েছিল, এই জায়গাটাকে ভারত সরকার কিন্তু উপেক্ষা করবে না। ৩২ নম্বরে বাড়ি ভাঙার ঘটনা নিয়ে ভারত সরকার বিবৃতি দিয়েছিল, লিখিত বিবৃতি দিয়েছে। মানে এটা পার্ট অফ ভারত সরকারের ফরেন মিনিস্ট্রির ডকুমেন্টেশনের একটা অংশ। আর্কাইভসে গেলে আপনি সেই বিবৃতি পেয়ে যাবেন। সো আমার ধারণা এই ব্যাপারে তারা দেবে। কিন্তু ওই যে যেটা বলছিলাম যে সব দিন সব ব্যাপারে যা ঘটছে সব বিষয়ে যদি আপনি প্রতিক্রিয়া দেন, তাহলে সেটা আবার প্রতিবেশী সুলভ হয় না। হ্যাঁ, মানে প্রতিবেশীকেও তো খানিকটা সংযম, কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তো এইটাই হচ্ছে কারণ। আমার মনে হয় সরকার এটাকে উপেক্ষা করছে এই রকমটি আমি কিন্তু মনে করছি না, যে ইউনূস সরকারের বিরুদ্ধে আর কোন রকম ইয়ে চায় না। ইউনূস আম পাঠিয়েছে, আম খুব মিষ্টি, হাড়ি ভাঙা আম, মুদির খেয়ে খুব ভালো লেগেছে, অতএব ঠিক আছে বাংলাদেশে যা হচ্ছে এখন না শুনলেও চলবে। মোটেই ব্যাপারটা কিন্তু তা নয়। এটা কূটনীতির কিছু ব্যাকরণ আছে, সেই ব্যাকরণ মেনে বিষয়টা হচ্ছে। যে অবশ্যই এখন দেখুন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই ব্যাপারটার শেখ হাসিনার যে কলটা দিয়েছেন, এটার পেছনে আরো একটা কারণ আছে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে যে এই ঘটনাটা কার বিরুদ্ধে গেছে, কার পক্ষে গেছে, এই যদি অ্যানালিসিস করা হয়, তাহলে আমি বলবো যে ৫ আগস্টের পর আওয়ামী লীগের যে দুরবস্থার মধ্যে তারা পড়েছিল, এবং তারপরে গত ২-৩ মাস ধরে যে ধারাবাহিকতা চলছে, অর্থাৎ ১২-১৩ মে থেকে এই দলের কার্যক্রম নিষিদ্ধ, গত বছর অক্টোবরে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে, মে মাসের বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ বলে আলাদা করে আর লেখেনি, কিন্তু যুবলীগ, কৃষক লীগ অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের যাবতীয় অঙ্গ সংগঠন সব কিছুকেই তারা তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তাদের নির্বাচনী নিবন্ধন বাতিল করেছে, তাদের নির্বাচনী প্রতীকটাকে বাতিল করে দিয়েছে। এগেনস্ট অল অডস গতকাল গোপালগঞ্জের মানুষ যে প্রতিরোধের ইয়েটা দেখালো, যে মানুষ পথে, দেখুন রাষ্ট্র একটা লোকের হাতে যদি পিস্তল থাকে তাহলে আপনি ৫০০ লোককে ভয় দেখাতে পারেন। এখন আপনি কোনটাকে দেখবেন? ৫০০ লোক যে পথে নেমেছে এটাকে কি আপনি খাটো করে দেখবেন যে ও পিস্তল দেখানো মাত্র লোকগুলো সব পালিয়ে গেছে? আমি কিন্তু এইভাবে দেখি না। ওর হাতে পিস্তল আছে জেনেও কিন্তু আমি রাস্তায় নেমেছিলাম। আওয়ামী লীগ যেভাবে গতকাল প্রতিরোধটা করেছে, এইটা আমার ধারণা কেউ স্বীকার করবে না, একান্তে স্বীকার করবে বিএনপির চুল খাড়া হয়ে গেছে, মোহাম্মদ ইউনূসের প্রশাসনের চুল খাড়া হয়ে গেছে, অনেকেরই চুল খাড়া হয়ে গেছে যে এটা কি করে সম্ভব হলো। প্রতিরোধটা করে দিল, আটকে তো দিয়েছিল, নেমেছিল তো সেনাবাহিনী, তো ওখানে বহু মানে গত বছরের আগস্ট থেকেই আছে, এত লোক তো নেমেছিল। এবং আমি তো ভিডিওগুলোতে দেখেছি ইয়াং ছেলেমেয়েরা, যেমন ৫ই আগস্টের আগে শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম স্কুল কলেজ গোয়িং স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের দেখা গেছে, গতকালও তাই দেখা গেছে। মূলত ইয়াং জেনারেশন তারা পথে নেমেছিল। এটা তো একটা সাহসের বার্তা দিল অন্য জায়গাতে। ফলে এই প্রতিরোধটা যদি কন্টিনিউ হতে থাকে, এবং এখানে আওয়ামী লীগের লিডারশিপেরও চ্যালেঞ্জের জায়গা আছে। আমি এটা গতকাল থেকেই অনেক নেতাদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা আমি তাদের বলছিলাম যে এটা শুধু মোহাম্মদ ইউনূস চাপে পড়ে গেলেন এটাই শুধু নয়, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করে দিয়েছে গোপালগঞ্জের সাধারণ আওয়ামী লীগ সমর্থকেরা, যে তারা নির্ভয়ে পথে বেরিয়ে এসেছিল। এখন এটা বাংলাদেশের আর কোথাও হবে না, গ্যারান্টি আপনাকে কে দেবে? আমার কিন্তু ধারণা গতকাল যেটা হয়েছে, যে আওয়ামী লীগ যে মানে মরেনি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে ওই সরকারি বিজ্ঞপ্তিতে দিয়ে আওয়ামী লীগকে যে পঙ্গু করে দেওয়া যায়নি, তার একটা কিন্তু প্রমাণ গতকাল গোপালগঞ্জে হয়ে গেছে। যে স্টোরিটা আমি লিখেছিলাম ওটা এক্সক্লুসিভ স্টোরি, আমার নামে বেরোয়নি, আমারই করা স্টোরি, কারণ আমি এটা অনেকে জানে এখন, তাই আমি এখানে বলছি যে এটা বাংলাদেশের কোনো মিডিয়ায় বেরোয়নি, আওয়ামী লীগের অনুগামী কোনো মিডিয়াতে বেরোয়নি, আমারই বেরিয়েছিল স্টোরিটা।
এবং আমি আপনাকে বলছি যে আওয়ামী লীগেরও কিছু কিছু লোকের মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন ছিল যে আদৌ এরকম কিছু হবে কিনা। কিন্তু আমি তাদের বলেছিলাম যে এরকম খবর গোয়েন্দা সূত্রেও আছে, আপনাদের পার্টি সূত্রেও আছে, এবং আপনাদের পার্টির প্রিপারেশন আছে, ভালো রকম প্রিপারেশন আছে। এবং আগের দিন যে ভদ্রলোক আমাকে ইন্টারভিউটি দিয়েছিলেন, তিনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে যে কথাটা বলেছিলেন, সেটা বলেছিলেন যে যে হাত দিয়ে মাজারে টোকা দেবে সেই হাত নিয়ে ফিরতে পারবে না। এরকমই একটা কথা কিন্তু তিনি বলে রেখেছিলেন। জি যদি কেউ টোকা দেয় তাহলে সেই হাতটা নিয়ে সে ফিরতে পারবে না। জি এটা উনি অনেক বলেছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এই সময়ের মধ্যে অনেকগুলো বিশ্লেষণ, অনেকগুলো পয়েন্ট ধরে ধরে আপনি কথা বললেন। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন, আপনাদের জন্য জানাচ্ছি, আমার সঙ্গে অতিথি হিসেবে এতক্ষণ কথা বললেন ভারতের বিশিষ্ট সাংবাদিক অমল সরকার, যিনি দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর, এবং তিনি প্রতিনিয়ত প্রতিক্ষণ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজ খবর রাখেন, কথা বলেন, লেখেন। অর্থাৎ বাংলাদেশের বিষয়ে তিনি এমন কোনো সাইড নেই যেগুলো তিনি না জানেন এবং তার নজরে না আছে। এবং তিনি বললেন যে সামনে এই গতকালকের ঘটনার জায়গা থেকে তিনি সেনাবাহিনীকে কড়াভাবে আঙুল তুলেছেন, যের জন্য জাতিসংঘের জবাবদিহিতার মুখে সেনাবাহিনীকে পড়তে হবে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জের বিষয়টিকে সামনে রেখে, গোপালগঞ্জের জাগরণকে সামনে রেখে যে সারা দেশে এটির একটি বিস্ফোরণ ঘটতে পারে, সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন। অমলদা, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি আগামীতে অন্য কোনো ইস্যুতে অন্য কোনো সময় আপনার সাথে কথা হবে। আপনি ভালো থাকুন, আমি নিরাপদে শুধু থাকুন। শেষে একটি কথাই বলি যে আমরা যে বাংলাদেশ কভার করি, এটা কিন্তু 360 ডিগ্রি কভারেজ। বাংলাদেশ সরকারের মানে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস সরকারের যাবতীয় সিদ্ধান্ত পদক্ষেপের খবরও কিন্তু আপনারা দ্য ওয়ালে পাবেন। মোহাম্মদ ইউনূসের বক্তব্য, তার সরকারের বিভিন্ন বৈঠকে তিনি যে কথা বলেন, বিকজ আমরা বাংলাদেশটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কভার করি। সবার থাকে, আমাদের বিএনপির স্টোরি থাকে, সবকিছুই থাকে। আমি রাজনৈতিক বিশ্লেষণ যখন আসি সেটা যেমন একটা আছে, কিন্তু আমাদের হার্ড নিউজ সবকিছুই আমাদের থাকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে।